দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল, উদ্ধব শিবিরে ফিরতে চান শিবসেনার 7 সাংসদই। চিরদিন কাহারও সমান নাহি যায়। লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর বিজেপির বেহাল অবস্থা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই ধ্রুব সত্যকে। একাধিক রাজ্যে বিজেপির বেহাল অবস্থার মধ্যে উল্লেখযোগ্য মহারাষ্ট্র। বিশ্বাসঘাতকতাকে হাতিয়ার করে যে ভাঙ্গা গোড়ার খেলা খেলেছিল বিজেপি ও একনাথ শিন্ডে, ভোটের ফল বলছে তার জবাব দিয়েছেন জনতা। শিবসেনাতে ভাঙ্গন ধরিয়ে নিজেকে শিবসেনা বলে দাবি করা শিন্ডেদের ভোটের ফল খুব একটা ভালো নয়। এই অবস্থায় সূত্রের খবর, উদ্ধব শিবির ছেড়ে শিন্ডের হাত ধরে সাংসদ হওয়া 7 জন ফিরতে চাইছেন উদ্ধবের কাছে। পরিস্থিতি যা, তাতে রাজনৈতিক মহলের ধারণা মারাঠি অস্মিতাকে হাতিয়ার করে ফের এক হতে পারে মহারাষ্ট্রের শিবসেনা গোষ্ঠী। মহারাষ্ট্রে বিজেপির ইন্ধনে শিবসেনা ভেঙে গড়ে উঠেছিল শিবসেনা শিন্ডে। বিজেপির সঙ্গে জোট গড়ে লোকসভা নির্বাচনে লড়ে এবার শিন্ডে গোষ্ঠী পেয়েছে 7 আসন। অন্যদিকে ইন্ডিয়া জোটের অন্দরে থেকে 9 আসন পেয়েছে শিবসেনা উদ্ধব। বিজেপিও পেয়েছে 9 আসন। অন্যদিকে শিবসেনার মতোই ভেঙে যাওয়া এনসিপি শারদ পেয়েছে 7 আসন। অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি পেয়েছে মাত্র 1টি আসন। 13টি আসন পেয়ে সর্বোচ্চ স্থানে রয়েছে কংগ্রেস। এই পরিস্থিতিতে সূত্রের খবর, ফলাফল স্পষ্ট হওয়ার পর ভবিষ্যতের কথা মাথায় রেখে উদ্ধবের সঙ্গে শত্রুতায় যেতে চাইছেন না শিন্ডে শিবিরের বহু নেতা। শিবির বদল করে জয়ী 7 সাংসদ উদ্ধব শিবিরের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। জানা যাচ্ছে, উদ্ধব গ্রিন সিগন্যাল দিলেই শিন্ডের সঙ্গ ছাড়তে তৈরি তারা। মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনের ফলাফলে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে। বাল ঠাকরের পুত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দল ভাঙ্গার যে ঘৃণ্য ষড়যন্ত্র চালানো হয়েছিল মারাঠা ভূমে, তা ভালোভাবে নেয়নি সেখানকার জনতা। শিন্ডে শিবিরের নেতারা বেশ বুঝতে পারছে, এইভাবে চলতে থাকলে বিধানসভা ভোটে আরও খারাপ ফল হবে ভেঙে যাওয়া শিবসেনার। যার জেরেই বেহাল বিজেপির ভরসায় শিন্ডের ছত্রছায়ায় থাকতে চাইছেন না শিবির বদলকারীরা। রাজনৈতিক মহলের ধারণা, পরিস্থিতি যে পথে যাচ্ছে, মারাঠি অস্মিতাকে হাতিয়ার করে ফের একজোট হতে পারে শিবসেনা। সেই ক্ষেত্রে মহারাষ্ট্রে বিজেপির অবস্থা আরও খারাপ হবে। অন্যদিকে শারদ পাওয়ারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে নেতা ভাঙ্গিয়ে অজিত পাওয়ার নিজেকে আসল এনসিপি বলে দাবি করলেও ভোটের ফলে তাদেরও বেহাল অবস্থাটা স্পষ্ট হয়ে গিয়েছে। মাত্র 1টি আসন পেয়েছে অজিত পাওয়ারের এনসিপি। অন্যদিকে এনসিপি শারদ পেয়েছে 8টি আসন। উপমুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চাইলেন ফড়নবিস, ফের মহারাষ্ট্রে পালাবদল। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর পদ থেকে এবার ইস্তফা দিতে চাইছেন দেবেন্দ্র ফড়নবিস। বুধবার বিজেপি নেতৃত্বকে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। এই মর্মে প্রস্তাবও পাঠিয়েছেন। যদিও দলীয় নেতৃত্ব ফড়নবিসের প্রস্তাব নিয়ে কোনো সিদ্ধান্ত নেননি বলেই খবর, কিন্তু কেন তিনি উপমুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চাইছেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। 2019 সালের তুলনায় মহারাষ্ট্রে এবার অনেকটাই খারাপ ফল করেছে বিজেপি। এই রাজ্যে বিজেপির 23 জন সাংসদ ছিলেন, সেটাই নেমে দাঁড়িয়েছে 9-এ। মারাঠা ভূমে বিজেপির বিপর্যয়ের দায় নিয়েই উপমুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চাইছেন, এমন কথাই জানিয়েছেন ফড়নবিস। ভোটের ফল প্রকাশের পর সাংবাদিক বৈঠক করে নিজের সিদ্ধান্তের কথা বলেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ফড়নবিস বলেছেন, সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের কথা মাথায় রেখে এখন থেকেই আমি দলের সাংগঠনিক কাজে মন দিতে চাইছি, যাতে বিধানসভায় দলের পারফরমেন্স আশানুরূপ হয়। সেই কারণেই রাজ্য সরকারের পদ থেকে আমাকে অব্যাহতি দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্বকে অনুরোধ করেছি। মঙ্গলবারই ঠিক হয়েছিল বুধবার পর্যালোচনা বৈঠকে বসবেন মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্ব। সেই বৈঠকে ফড়নবিস ছাড়াও ছিলেন রাজ্যের শীর্ষ বিজেপি নেতারা। এই বৈঠকের মূল বিষয় ছিল দলের কর্মক্ষমতা বিশ্লেষণ ও ভবিষ্যৎ পরিকল্পনা করা। এইবারে নির্বাচন মহারাষ্ট্রের মহাযুদ্ধে বড় জয় পেয়েছে বিরোধীদের জোট ইন্ডিয়া। অনেকটা পিছিয়ে গিয়েছে বিজেপি। নির্বাচন কমিশন জানিয়েছে 48 আসনের মহারাষ্ট্রে বিজেপি জিতেছে 9টি আসনে। একনাথ শিন্ডের শিবসেনা 7টি আসন এবং এনপিসির অজিত পাওয়ার গোষ্ঠী 1টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে মহারাষ্ট্রে কংগ্রেস পেয়েছে 13টি আসন
উদ্ধব ঠাকরের শিবসেনা 9টি আসন, পাওয়ারের এনসিপি 7টি আসনে জয়লাভ করেছে। নির্দল প্রার্থী জিতেছেন 1টি আসনে। মোট 48 আসনের এই রাজ্য লোকসভার আসন সংখ্যার নিরিখে উত্তরপ্রদেশের ঠিক পরেই। 2019 সালে এই রাজ্যে সর্বাধিক আসনে জিতেছিল বিজেপি, মোট 23 আসনে জিতেছিলেন পদ্ম প্রার্থীরা। দ্বিতীয় স্থানে ছিল অবিভক্ত শিবসেনা, তারা নেতৃত্বকে অনুরোধ করেছি, তারা পেয়েছিল 18টি আসন। তৃতীয় স্থানে এনসিপি, তারা পেয়েছিল 4টি আসন। এছাড়া কংগ্রেস, এআইএমআইএম এবং নির্দল পেয়েছিল 1টি করে আসন। এবার সেই 23 সংখ্যাই নেমে এসেছে 9-এ। মহারাষ্ট্রে দল ভেঙেছে, আমূল বদলে গিয়েছে জোটের কাঠামো। 2019 সালে যে শিবসেনার হাত ধরে মহারাষ্ট্রে লড়াই করেছিল বিজেপি, এখন তা আড়াআড়ি দুটুকরো হয়ে গিয়েছে। বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে লড়েছিল উদ্ধব, কিন্তু ফল বেরোতেই মুখ্যমন্ত্রীদের দাবি নিয়ে তার সঙ্গে বিজেপির মতভেদ চূড়ান্ত আকার নিয়েছিল। উদ্ধব এনডিএ ছেড়ে বেরিয়ে এসে হাত মিলিয়েছেন কংগ্রেস এবং এনসিপির সঙ্গে। তৈরি হয়েছিল মহাবিকাশ আঘাড়ি। উদ্ধবকে মুখ্যমন্ত্রী করে বিজেপিকে কোণঠাসা করে দেয় মহারাষ্ট্রের সেই বেনজির জোট। কিন্তু মহা আকাশে দ্রুত পট পরিবর্তন হয়। আচমকা মন্ত্রিসভার অন্যতম সদস্য তথা একদা বালাসাহেবের ডান হাত একনাথ শিন্ডে শিবির পাল্টান। সরকার পড়ে যায়, নতুন করে শিন্ডের নেতৃত্বে সরকার গড়ে বিজেপি। সেই সরকারে ফড়নবিস ছিলেন উপমুখ্যমন্ত্রী। এনডিএর প্রত্যাবর্তনের ভোটেও হারলেন মোদীর 13 মন্ত্রী। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে ফিরলেন বটে, কিন্তু ফলাফল প্রত্যাশিত হলো না বিজেপির। 303 আসন থেকে কমে বিজেপি নামল। শুধু তাই নয়, সরকারের প্রতি প্রতিষ্ঠান বিরোধিতা যে মাথাচাড়া দিয়ে উঠেছিল সেটার প্রামাণ্য হলো বিদায়ী মন্ত্রিসভার 13 জন মন্ত্রীর হার। স্মৃতি ইরানি থেকে অজয় মিশ্র টেনি, কৈলাস চৌধুরী থেকে পশ্চিমবঙ্গের নীতিশ প্রামাণিক হেরেছেন বহু হেভিওয়েট। স্মৃতি ইরানি আমেথি থেকে হারলেন কিশোরীলাল শর্মার কাছে। লখিমপুর ঘেরিতে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনি হেরেছেন সমাজবাদী পার্টির উৎকর্ষ বর্মার কাছে। ঝাড়খণ্ডের খুশি থেকে হেরেছেন অর্জুন মুন্ডা, ওই কেন্দ্রের জয়ী কংগ্রেসের কালীচরণ মুন্ডা। কেরলের তিরুঅনন্তপুরমে শশী থারুরের কাছে হেরেছেন মোদী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। এর বাইরে সাধ্বী নিরঞ্জন জ্যোতি, মহেন্দ্রনাথ পাণ্ডে, আর কে চৌধুরী, কৌশল কিশোরের মতো মন্ত্রীরা হেরেছেন। পশ্চিমবঙ্গের 2 কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার এবং নীতিশ প্রামাণিককেও হারের মুখ দেখতে হয়েছে। বাঁকুড়ায় অরূপ চক্রবর্তীর কাছে হেরেছেন সুভাষ, নিশ্চিত হেরেছেন নিজের খাস তালুক কোচবিহার থেকে। রাজ্য থেকে 3 কেন্দ্রীয় মন্ত্রীর মধ্যে জিতেছেন শুধু শান্তনু ঠাকুর, তারও জয়ের ব্যবধান অনেক কমেছে। সব মিলিয়ে মোদী মন্ত্রিসভার মন্ত্রীদের পারফরমেন্স ভালো নয়, এমনকি খোদ প্রধানমন্ত্রীরও জয়ের ব্যবধান কমেছে। কংগ্রেসের হেভিওয়েটদের মধ্যে হেরেছেন ভূপেশ বাঘেল, কানাইয়া কুমাররা, হেরেছেন অধীর চৌধুরী, বীরভদ্র সিংরা। অন্যান্য দলের হেভিওয়েটদের মধ্যে কাশ্মীরের 2 প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ওমর আবদুল্লাহরা হেরেছেন। এনডিএর সরকার গড়া উচিত জিতেন্দ্র। দেশের সংবিধান গণতন্ত্র রক্ষায় মানুষ এগিয়ে এসেছেন সুদীপ। এনডিএকে সরকার গড়া উচিত, বিজেপি নেতৃত্বের সরকার হবে কেন্দ্রে। তবে এই সরকার একনায়কতন্ত্র মানসিকতায় যখন তখন যা খুশি করতে পারবে না। সংসদ থেকে জোর করে ক্ষমতার অপব্যবহারে সাংসদদের বের করে দিতে পারবে না। এবার নরেন্দ্র মোদী স্বাধীনভাবে স্বৈরাচারী মানসিকতার আগের মতো কাজ করতে পারবেন না। এবার বুঝবে পরিস্থিতি, বলেছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তার পাশাপাশি তিনি ইও বলেছেন, গণতন্ত্র সংবিধান বাঁচানোর জন্য এইবারের নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ। ভারতবর্ষের মতো গণতান্ত্রিক ইতিহাসে এইবারের নির্বাচন উজ্জ্বল হয়ে থাকবে। সংবিধান রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই ফল অন্যতম। 400 পার হলো না বিজেপির এককভাবে, 370 হলো না, শুধু তাই নয় 270 হলো না, এটাই তো অন্যতম ফল। সাংবিধানিক প্রতিষ্ঠানকে ব্যবহার করে সংখ্যাগরিষ্ঠতার জোরে যা খুশি তা করার দিন শেষ হয়ে গিয়েছে। এখন আর এইসব কিছু করতে পারবেন না
তবে এই সময়ের মধ্যে দেশের গণতন্ত্র রক্ষা, সংবিধান রক্ষা এবং দেশবাসীকে বাঁচানোর জন্য বৃহৎ অংশের মানুষ বিজেপির বিরুদ্ধে রায় দিয়েছেন। কারণ বিজেপির ফ্যাসিস্ট সুলভ আচরণের জন্যই সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের বিপক্ষে গিয়েছেন। ত্রিপুরার ক্ষেত্রে যে ফলাফল হয়েছে সেটা প্রকৃত ফলাফল নয়, একই সুরে কথা বলেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি বলেছেন, দেশের মানুষ বিজেপিকে সঠিকভাবে বুঝিয়ে দিয়েছে, এইবারে নির্বাচনে বিজেপির পরাজয় হয়েছে। ক্ষমতায় থেকে বিজেপির ক্ষমতায় আসতে একক সংখ্যাগরিষ্ঠতা পেল না। দেশের বৃহৎ অংশের মানুষ সংবিধান গণতন্ত্রকে বাঁচাতে ইন্ডিয়া জোটের পক্ষে রায় দিয়েছে। তাও প্রতিকূল পরিস্থিতিতে মানুষ এই ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আনতে চেয়েছে। কতই না ঘটনা ঘটেছে। কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া থেকে শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠানকে ব্যবহার করে জেলে পুরে দেওয়া, ভয়ভীতি দেখানো, এইসবের পরেও আজকের যে ফলাফল, এটা কংগ্রেসের জয় আর পরাজয় হলো বিজেপির। বিজেপির এই হালের কারণ সবারই জানা, দায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন? দেশবাসী বুঝতে পেরেছেন, সমগ্র দেশবাসীর কাছে চ্যালেঞ্জ ছিল বিজেপিকে ক্ষমতা থেকে সরানো। সেই চেষ্টা করেছে কংগ্রেস বিভিন্ন সময় বিভিন্ন সময় ক্ষমতায় থেকে মানুষের জন্য, দেশের জন্য ও রাষ্ট্রের সেবায় কাজ করেছে। আর এই বিজেপি দেশবাসী, দেশ, সংবিধান, গণতন্ত্র বিরোধী কাজ করেছে। তার জন্যই এই হাল হয়েছে। রাজ্যের প্রেক্ষাপটে সুদীপ রায় বর্মন বলেছেন, ত্রিপুরায় গণতন্ত্র নেই, মানুষের প্রকৃত রায় প্রতিফলিত হয়নি। এই অবস্থায় ত্রিপুরায় যতগুলো নির্বাচন 2018 সালের পর হয়েছে, তাতে কত অত্যাচার সহ্য করতে হয়েছে বিরোধীদের। প্রসঙ্গত, বিজেপি আশ্রিত দুর্বৃত্ত বাহিনীর দ্বারা রক্তাক্ত হয়েছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মনও। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলেন বিজেপির এক মন্ত্রীও, যদিও সেই বিষয়টি সকলের কাছেই পরিষ্কার। এদিন বিধায়ক গোপালচন্দ্র রায়ও বলেছেন, এইবারের লোকসভা নির্বাচনে ত্রিপুরার ভোটাররা ভোট দিতে পারেননি। তারা যদি ভোট দিতে পারতেন তাহলে বিজেপির বিরুদ্ধেই দিতেন। বিজেপির যে বিশাল জয়ের কথা বলা হচ্ছে, এটা তো ছাপ্পা ভোট, বৈজ্ঞানিক রিগিং এবং ভোট লুটের ফলাফল। প্রকৃত ফলাফল দেশের মানুষ দিয়েছেন। এখনো বিজেপি বুঝতে পেরেছে, দেশের মানুষের জন্য কাজ না করলে ফলাফল কেমন হয়। বরাবরই বিজেপির বিরুদ্ধে দেশের বৃহৎ অংশের মানুষ। এই পরিস্থিতিতে বর্তমানে ত্রিপুরাতেও মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল 2023 সালে। বিধানসভা নির্বাচনে তার ফলাফল সকলের কাছে পরিষ্কার। তখন তো বিজেপি ক্ষমতায় আসে না। কেন এসেছে, কার দ্বারা এসেছে, এখন তা পরিষ্কার হয়ে গেছে। দেশের বিভিন্ন জায়গায় যেভাবে মানুষ বিজেপির বিরুদ্ধে রায় দিয়েছে, ত্রিপুরাতেও এমন একদিন আসবে। বেশি দিন নয় সেই দিনটি, বললেন গোপালচন্দ্র রায়। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক সুদীপ রায় বর্মনও বললেন, ধৈর্য ধরতে হবে, আসছে সুদিন, অপেক্ষা তো করতে হবে সুদিনের জন্য। তবে কিসের ইঙ্গিত দিয়েছেন জিতেন্দ্র চৌধুরী, সুদীপ রায় বর্মনরা?